বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে পুলিশ প্রবিধান পড়বো। খেয়াল করবো সবাই, পুলিশ প্রবিধান। আমরা গত ক্লাসে পুলিশ প্রবিধান পড়েছিলাম 376 থেকে 384 বিধি পর্যন্ত। আমরা একটু পূর্বের ক্লাসটা রিভিশনে যাব, দেন নতুন ক্লাসে যাব। খেয়াল করবো সবাই, 376-এ কি জেনেছিলাম? প্রেরিত এবং গৃহীত রেজিস্টার। গৃহীত এবং প্রেরিত রেজিস্টারের খণ্ড আমরা জেনেছিলাম 4টা খণ্ড। প্রথম খণ্ডে হচ্ছে আদালতের বিভিন্ন চিঠিপত্র, দ্বিতীয় খণ্ডে পুলিশ ইউনিটের বিভিন্ন চিঠিপত্র, তৃতীয় খণ্ডের বিষয়ে জেনেছিলাম ইনকোয়ারি স্লিপ, আর চতুর্থ খণ্ডে হচ্ছে বিবিধ অন্যান্য যত প্রকার চিঠিপত্র আছে সেগুলো। দেন আমরা 377 জেনেছি সাধারণ ডায়েরি, অফিসের ইনচার্জ স্বহস্তে লিখতে হবে। 377-এর ক এবং ট দেখেছি। থানা এলাকায় সকল প্রকার অপরাধ সহ সকল প্রকার সংবাদ, শুধুমাত্র অপরাধের সংবাদই নয়, সকল প্রকার সংবাদের বিষয়ই জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। 378-এ জেনেছিলাম পলাতক আসামিদের রেজিস্টার। 378 সম্পত্তি রেজিস্টার বা মালখানা রেজিস্টার আমরা পড়েছিলাম 379 প্রবিধান মোতাবেক, যা পুলিশের হস্তগত হওয়া সকল মালামাল এই রেজিস্টারে লিপিবদ্ধ হবে, যেখানে ম্যাজিস্ট্রেট এর লিখিত বা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা ব্যতীত কোনোভাবেই উল্লেখিত সম্পত্তি ডিসপোজ করা যাবে না, 379 প্রবিধান মোতাবেক। আর 380-তে জেনেছিলাম থানার আয়না। থানার আয়না কাকে বলা হয়? খতিয়ান রেজিস্টার। এই খতিয়ান রেজিস্টারের কলাম কয়টি? 23টি। 381-তে জেনেছিলাম পার্শ্ববর্তী থানার। পার্শ্ববর্তী থানার যে অপরাধী থাকেন, সে অপরাধীদের একটা তালিকা থানায় সংরক্ষণ করতে হয় 381 প্রবিধান মোতাবেক। জরিমানা আদায়ের রেজিস্টার, জরিমানা পরোয়ানা আদায়ের রেজিস্টার আমরা দেখেছি 382 প্রবিধান মোতাবেক। আর সর্বশেষ বিষয় জেনেছিলাম 384 অস্ত্র আইন অনুযায়ী রেহাই প্রাপ্তদের তালিকা এবং লাইসেন্স গ্রহণকারী, যারা লাইসেন্স গ্রহণ করেছেন অস্ত্র আইন অনুযায়ী, তাদের বিষয়ে তাদের তালিকা থাকবে থানায়। তা প্রতি বছরের নভেম্বর মাসে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের তালিকা প্রেরণ করবেন এসপি অফিসে। আমরা জেনেছিলাম যে যাদেরকে অস্ত্র আইন অনুযায়ী রেহাই দেওয়া হয়েছে, পাশাপাশি ওই অস্ত্র যদি কোনো কারণে বাজেয়াপ্ত হয়, সেক্ষেত্রে 14 দিনের মধ্যে থানায় জমাদানের নির্দেশ রয়েছে 384 প্রবিধান মোতাবেক। এখন আমরা 385 থেকে শুরু করব। এই চ্যাপ্টার গুলোতে মূলত রেজিস্টার সম্পর্কিত বিষয়। রেজিস্টার, কি কি রেজিস্টার থাকবে, কি কি রেজিস্টার গুরুত্বপূর্ণ, কোন কোন রেজিস্টারে কি কি বিষয় উল্লেখ থাকে। এখন আমরা দেখব 385 বিধি। 385 বিধি, শর্তাধীনে মুক্তি। আপনারা একটু ফৌজদারি কার্যবিধির দিকে তাকাবেন। শর্তাধীনে মুক্তি প্রাপ্তদের তালিকা, ফৌজদারি কার্যবিধি 401 প্রবিধানে যে ধারায় জেনেছিলেন 401, সরকার শর্তাধীনে কোনো ব্যক্তিকে, অপরাধীকে মুক্তি দিতে পারেন, তাদের তালিকা আমরা দেখতে পাই। সংরক্ষণের কথা বলা আছে 385 প্রবিধান মোতাবেক। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে শর্তাধীনে মুক্তিপ্রাপ্তদের তালিকা থানায় সংরক্ষণ থাকবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন যদি শর্তাধীনে মুক্তিপ্রাপ্তগণ শর্ত লঙ্ঘন করেন। এ বিষয়ে আমরা দেখতে পাই শর্তাধীনে মুক্তিপ্রাপ্তগণের বিষয়ে প্রতি মাসে একবার তিনি তদন্ত করে থাকেন। প্রতি মাসে একবার তদন্ত করবেন, পাশাপাশি এই তদন্তের বিষয়ে রিপোর্ট দিবেন এসপি মহোদয়কে ভারপ্রাপ্ত কর্মকর্তা 385 প্রবিধান মোতাবেক। তাহলে শর্তাধীনে মুক্তিপ্রাপ্তদের তালিকা থাকবে, কোথায় থাকবে? থানায় সংরক্ষণ হবে। পাশাপাশি এই বিষয়ে আমরা দেখি প্রতি মাসে একবার তদন্ত করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রিপোর্ট দিবেন এসপি মহোদয়ের নিকট 385 প্রবিধান মোতাবেক। দেন আমরা 386, পরীক্ষাতে আপনাদের প্রশ্ন আসছিল 386 প্রবিধান রাজসাক্ষীর তালিকা। রাজসাক্ষীর তালিকার বিষয়ে আমরা দেখেছি রাজসাক্ষীর তালিকা কোথায় সংরক্ষণ থাকে। আমরা দেখব রাজসাক্ষীর তালিকা সংরক্ষণ থাকবে থানায়। পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানায় রাখবেন এবং তিনি সেটা এসপি মহোদয়ের নিকট প্রেরণ করবেন। এসপি মহোদয়ের অফিসে রাজসাক্ষীর তালিকা সংরক্ষিত হবে। এখন আমরা এখান থেকে জানবো রাজসাক্ষীদের বিষয়ে। যারা রাজসাক্ষী তারা কেমন জীবনযাপন করে সে বিষয়ে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার তদন্ত করে লিপিবদ্ধ করতে হবে। যেমন শর্তাধীনে মুক্তির বিষয়ে আমরা জেনেছি প্রতি মাসে একবার,
কিন্তু রাজসাক্ষীর বিষয়ে আমরা দেখলাম প্রতি 3 মাস অন্তর অন্তর একবার, প্রতি 3 মাস অন্তর অন্তর একবার তদন্ত করবেন, বৎসর শেষে রিপোর্ট দিবেন সুপারিনটেন্ডেন্ট এর নিকট, এসপি মহোদয়ের নিকট। পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট তার অফিসে রাজসাক্ষীদের তালিকা সংরক্ষণ করবেন। তাহলে রাজসাক্ষীর তালিকা কোথায় সংরক্ষণ করবেন? এসপি মহোদয়ের অফিসে। পাশাপাশি আমরা জেনেছি রাজসাক্ষীদের বিষয়ে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার তদন্ত করে তার বিষয়ে রিপোর্ট দিবেন এসপি মহোদয়ের নিকট, ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেন আমরা দেখি 389 প্রবিধান, 389 ইনকোয়ারি স্লিপ। ইনকোয়ারি স্লিপ যদি প্রাপ্ত হয় সেক্ষেত্রে আমরা দেখবো ইনকোয়ারি স্লিপ গৃহীত অথবা প্রেরিত, গৃহীত অথবা প্রেরিত। ইনকোয়ারি স্লিপ যদি কোথা থেকে প্রাপ্ত হয় অথবা কোথাও প্রেরণ করি আমরা লাল কালিতে রেজিস্টারে অন্তর্ভুক্ত করব। ইনকোয়ারি স্লিপের বিষয়টা কোন কালিতে অন্তর্ভুক্ত করব? লাল কালিতে অন্তর্ভুক্ত করব। পাশাপাশি আমরা দেখি ইনকোয়ারি স্লিপের দৈনিক যে তারিখে ইস্যু হবে, স্লিপ ইস্যুর তারিখেই ক্রমিক নাম্বার পড়বে, অর্থাৎ ইহা বাৎসরিক নয়, মাসিক নয়, যেদিন ইস্যু হলো সেদিন থেকেই ক্রমিক নাম্বার ইস্যু হবে। দেন আমরা আরেকটা বিষয় দেখতে পাই, ইনকোয়ারি স্লিপ কখন প্রেরণ করা হয়। পরীক্ষাতে প্রশ্ন আসছিল এটা আমাদের, ইনকোয়ারি স্লিপ কখন প্রেরণ করা হয় বা কোন ক্ষেত্রে প্রেরণ করা হয় না। অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষা ব্যতীত, এটা আমাদের পরীক্ষাতে আসছিল। অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষা ব্যতীত ফৌজদারি প্রশাসনের সাথে যুক্ত কোনো বিষয় অথবা পলাতক ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানার জন্য ইনকোয়ারি স্লিপ দেওয়া হয়ে থাকে। অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষার জন্য ইনকোয়ারি স্লিপ দেওয়া যায় না, এটা একটু জেনে রাখেন, ইম্পর্টেন্ট বিষয়। কোন ক্ষেত্রে ইনকোয়ারি স্লিপ দেওয়া যাবে না? অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষার জন্য ইনকোয়ারি স্লিপ দেওয়া যাবে না। কোন ক্ষেত্রে দেওয়া যাবে? ফৌজদারি প্রশাসনের সাথে যুক্ত কোনো বিষয়, পলাতক অপরাধীর বিষয়ে তথ্য জানার জন্য, পলাতক অপরাধীদের বিষয়ে তথ্য জানার জন্য ইনকোয়ারি স্লিপ দেওয়া হয়ে থাকে। তাহলে দুইটা ক্ষেত্রে ইনকোয়ারি স্লিপ দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে ফৌজদারি প্রশাসনের সাথে সম্পৃক্ত কোনো বিষয়, আরেকটি হচ্ছে পলাতক, খেয়াল করবো সবাই, পলাতক অপরাধীর তথ্য জানার জন্য ইনকোয়ারি স্লিপ দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনোভাবেই অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা অবজারভেশনে রাখার জন্য তদন্ত স্লিপ বা ইনকোয়ারি স্লিপ দেওয়া যায় না। ইনকোয়ারি স্লিপ এর বাংলা শব্দ হচ্ছে তদন্ত স্লিপ। ইনকোয়ারি স্লিপ যদি প্রেরণ করি অথবা আমরা প্রাপ্ত হই, দুই ক্ষেত্রে আমরা লাল কালিতে লিপিবদ্ধ করার বিধান রয়েছে। ইনকোয়ারি স্লিপ মানে হচ্ছে আমরা দেখি প্রবিধান 389-তে বিবৃত আছে। তাহলে আমরা প্রথমে জেনেছিলাম, আবারও খেয়াল করেন, শর্তাধীনে মুক্তিপ্রাপ্তদের তালিকা 1 মাস, প্রতি মাসে একবার তদন্ত হবে 385, রিপোর্ট দিবেন এসপি মহোদয়ের নিকট। 386 প্রবিধান মোতাবেক রাজসাক্ষীদের তালিকা সংরক্ষিত হবে এসপি মহোদয়ের অফিসে। রাজসাক্ষীর বিষয়ে তদন্ত করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রতি 3 মাস অন্তর অন্তর একবার রিপোর্ট দিবেন এসপি মহোদয়ের কাছে। আর তদন্ত স্লিপের বিষয়ে আমরা দেখলাম, অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষা ব্যতীত যে ক্ষেত্রে ফৌজদারি প্রশাসনের সাথে জড়িত কোনো বিষয়, যে ক্ষেত্রে অপরাধী পলাতক আছেন, তাদের তথ্য জানার জন্যই কেবল ইনকোয়ারি স্লিপ ইস্যু করা হয়ে থাকে। কোনোভাবেই অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষা করার জন্য ইনকোয়ারি স্লিপ ইস্যু করা হয় না। তাহলে 389 প্রবিধান মোতাবেক এক্ষেত্রেও দেখি ইনকোয়ারি স্লিপ প্রাপ্ত হলে অথবা প্রেরিত হলে লাল কালিতে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়। এ হচ্ছে আমাদের 389 প্রবিধান। দেন আমরা দেখবো 390 প্রবিধান। তাহলে 390 প্রবিধানে দেখি অপরাধ ম্যাপ। অপরাধ ম্যাপের স্কেলের একটা নির্দিষ্ট মাপ রয়েছে, 1 ইঞ্চি সমান 1 মাইল। কতটুক? অপরাধ ম্যাপের যে স্কেল থাকে, সুনির্দিষ্ট স্কেল রয়েছে, 1 ইঞ্চি সমান 1 মাইল বোঝাবে। অপরাধের তথ্য আমরা দেখবো যে সকল অপরাধ সংঘটিত হয় সে সকল অপরাধের বিষয়ে প্রত্যেকটা অপরাধের প্রথম অক্ষর মানচিত্রের মধ্যে উল্লেখ থাকে। যেমন ধরেন চুরি, সেক্ষেত্রে টি উল্লেখ থাকবে। দেন আমরা দেখি ডাকাতি, ডেকুইটি, ডাকাতির ক্ষেত্রে ডি উল্লেখ থাকবে। পাশাপাশি দস্যুতার ক্ষেত্রে আর উল্লেখ থাকবে। রবারি। তাহলে আমরা মূলত বিষয় হচ্ছে যে অপরাধ মেপে অপরাধের যে সকল অপরাধ সংঘটিত হয় থানা এলাকার মধ্যে সে সকল অপরাধের প্রথম অক্ষর সমূহ দিয়ে অপরাধ মানচিত্র নির্ধারিত করা হয়ে থাকে। 1 মাইল সমান, খেয়াল করবেন সবাই, 1 মাইল সমান 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি সমান 1 মাইল বলে অভিহিত হবে অপরাধ স্কেলটি। দেন আরেকটা বিষয় আমরা দেখব, অপরাধের
যে অপরাধটা বারবার সংঘটিত হয়, একটা এলাকার মধ্যে আছে বারবার ডাকাতি হয়, বারবার চুরি হয়, বারবার সংঘটিত অপরাধ সমূহ এক্স দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে। এক্স অক্ষর বারবার সংঘটিত হলে, তাহলে 390 প্রবিধানে আমরা দেখব অপরাধ ম্যাপ। অপরাধ ম্যাপটা কি? থানা এলাকায় চুরি ডাকাতি দস্যুতার বিবরণ, থানা এলাকার চুরি ডাকাতি দস্যুতার বিবরণ যে মানচিত্রে দেখানো হয়ে থাকে, যে মানচিত্রে প্রকাশ করা হয়ে থাকে, তাকেই অপরাধ মানচিত্র বলে অভিহিত করা হয়। অপরাধ মানচিত্রে প্রত্যেকটা অপরাধের প্রথম অক্ষর, লাইক দ্যাট ডাকাতি হলে ডি, দস্যুতা হলে রাবারের ক্ষেত্রে আর, চুরির ক্ষেত্রে টি, অথবা যে অপরাধটা বারংবার সংঘটিত হয়, বারবার সংঘটিত হয়, সে অপরাধটা প্রকাশের ক্ষেত্রে এক্স অক্ষর ব্যবহৃত হয়ে থাকে। আর অপরাধ মানচিত্র নির্ধারণের জন্য স্কেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পরিমাপের বিষয়ে বলা আছে 1 ইঞ্চি সমান 1 মাইল, 390 প্রবিধান। তাহলে আবার একটু পিছনে যাবেন, অপরাধীদের শর্তাধীনে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের তালিকা 385, শর্তাধীনে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের তালিকা 385, রাজসাক্ষীর তালিকা 386, তদন্ত স্লিপ 389, অপরাধ ম্যাপ 390। এখান থেকে আমরা কতগুলো বিষয় জেনেছি? শর্তাধীনে মুক্তিপ্রাপ্তদের তালিকা 385 প্রবিধান মোতাবেক প্রতি মাসে একবার তদন্ত করে এসপি মহোদয়ের নিকট রিপোর্ট দিবেন। রাজসাক্ষীর ক্ষেত্রে আমরা দেখেছি 386 প্রবিধান মোতাবেক প্রতি 3 মাস অন্তর অন্তর একবার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিবেন এসপি মহোদয়ের কাছে। রাজসাক্ষীদের তালিকা সংরক্ষিত হবে এসপি অফিসে। দেন আমরা দেখেছি তদন্ত স্লিপের বিষয়ে, তদন্ত স্লিপ কোন ক্ষেত্রে ইস্যু করা যায়, কোন ক্ষেত্রে ইস্যু করা যায় না। তদন্ত স্লিপ ইস্যু করা যাবে না কোনোভাবেই অসৎ চরিত্রের লোকদের গতিবিধি পরীক্ষা করার জন্য। আর তদন্ত স্লিপ ইস্যু করা যাবে ফৌজদারি প্রশাসনের সাথে জড়িত কোনো বিষয় অথবা পলাতক ব্যক্তির বিষয়ে তথ্য জানার জন্য। 389 প্রবিধান অবশ্যই ইনকোয়ারি স্লিপ প্রেরণ করলে এবং আগত হলে দুই ক্ষেত্রে আমরা লাল কালিতে লিখে থাকি রেজিস্টারে। আর অপরাধ ম্যাপের ক্ষেত্রে দেখলাম থানা এলাকায় সকল প্রকার অপরাধ, চুরি দস্যুতা ডাকাতি, অথবা থানা এলাকায় যে সকল অপরাধ সংঘটিত হয় লাইক দ্যাট চুরি দস্যুতা ডাকাতি, এই সকল অপরাধ সম্পর্কিত বিষয়ে বা এই সকল অপরাধ যে মানচিত্রে প্রকাশ করা হয় আইনের পরিভাষায় তাকে অপরাধ ম্যাপ বলে অবহিত করা হয়েছে 390। দেন আমরা দেখতে পাবো একটু নতুন বিষয়ে যাব, এই জন্য এই পার্টটা একটু শেষ করে নিলাম। তাহলে আমরা আজকে এখান থেকে জানলাম হচ্ছে 4টা বিষয়। শর্তাধীনে মুক্তিপ্রাপ্তদের তালিকার বিষয়ে বলা আছে 385, রাজসাক্ষীদের তালিকার বিষয়ে বলা আছে 386, তদন্ত স্লিপের বিষয়ে বলা আছে 389 এবং অপরাধ ম্যাপের বিষয়ে বলা আছে 390। এখন আমরা চলে যাবো একটু ভিন্ন পার্ট। আমরা সবাই জানি বিসিএনবি, ভিলেজ ক্রাইম নোটবুক, ভিলেজ ক্রাইম নোটবুক এর আপডেট ভার্সন কি? সিডিএমএস, আমরা জানি তো সবাই সিডিএমএস কে ভিলেজ ক্রাইম নোটবুক, ভিলেজ ক্রাইম নোটবুকের আপডেট ভার্সন ডিজিটালাইজড করা হয়েছে। ভিলেজ ক্রাইম নোটবুকের ডিজিটালাইজড ভার্সন হচ্ছে সিডিএমএস। এই সিডিএমএস পর্যালোচনায় আমরা অপরাধের তথ্য, অপরাধীর তথ্য, দণ্ডপ্রাপ্তদের তালিকা জানতে পাই। তেমনি আমরা দেখব গ্রাম্য অপরাধ নোটবুক এর অংশ কয়টা। অংশের দিকে যদি তাকাই, অংশ মূলত হচ্ছে 5টা, তবে একটা সংযুক্ত করলে 6টার বিষয় বলা আছে, 4-এর একটা এক্সট্রা পার্ট রয়েছে। তাহলে গ্রাম্য অপরাধ নোটবুক, ভিলেজ ক্রাইম নোটবুক, যেক্ষেত্রে আমরা দেখবো 391 প্রবিধানে বলা আছে থানা এলাকায় গ্রামের পেশাদার অপরাধীদের তথ্য, গ্রামের অপরাধের তথ্য, সাজাপ্রাপ্ত অপরাধীদের তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে বিসিএনবি বা ভিলেজ ক্রাইম নোটবুক বলা হয়ে থাকে। ভিলেজ ক্রাইম নোটবুক গ্রামের অপরাধের তালিকা। আমরা যদি দেখি যে একটা গ্রামে কি কি অপরাধ সংঘটিত হয়ে থাকে, কেমন অপরাধী রয়েছে, পাশাপাশি সাজাপ্রাপ্ত অপরাধী কেমন বা কতজন সাজাপ্রাপ্ত অপরাধী আছে, প্রত্যেকটা বিষয় ভিলেজ ক্রাইম নোটবুকে অন্তর্ভুক্ত করা হয়। যেক্ষেত্রে আমরা দেখতে পাবো 391 প্রবিধানে এই ভিলেজ ক্রাইম নোটবুকের পার্ট বলা হয়েছে। কয়টা পার্ট রয়েছে? 5টি পার্ট। পাশাপাশি আমরা যুক্ত করেছি 4-এর ক, যেক্ষেত্রে 6টা পার্ট বলে অভিহিত করা হয়। প্রথমে আমরা দেখতে পাবো অপরাধ রেজিস্টার কি কি, একটু ঠান্ডা মাথায় শুধু শুনবেন, শুনলে মুখস্থ হয়ে যাবে। অপরাধ রেজিস্টার কি কি অপরাধ সংঘটিত হয়ে থাকে, যে সকল গ্রামের মধ্যে যে সকল অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিষয়ে যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে অপরাধ রেজিস্টার। অপরাধ প্রমাণ রেজিস্টার, অপরাধী যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে যে সকল অপরাধ প্রমাণ পেয়েছেন অপরাধীদের তথ্য
একটা হচ্ছে অপরাধের তথ্য, আরেকটা হচ্ছে অপরাধীদের তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। প্রমাণ পাওয়া গেলে সেটাকে আমরা দেখতে পাবো অপরাধ প্রমাণ রেজিস্টার। তাহলে আমরা 5টা পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে অপরাধ রেজিস্টার, দ্বিতীয় পার্ট হচ্ছে অপরাধ প্রমাণ রেজিস্টার, যে সকল অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ পাওয়া গেছে বা সাজাপ্রাপ্ত হয়েছেন। গ্রামের তথ্য তালিকা, একটা গ্রামের মধ্যে যে সকল অপরাধের তথ্য পাওয়া যায়, যে সকল অপরাধ সংঘটিত হয়, সে সকল অপরাধের তথ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে অপরাধ রেজিস্টার, দ্বিতীয়ত হচ্ছে অপরাধ প্রমাণ রেজিস্টার, তৃতীয়ত হচ্ছে গ্রামের তথ্য তালিকা। চতুর্থত আমরা দেখতে পাই ইতিবৃত্ত রেজিস্টার। ইতিবৃত্ত রেজিস্টার যাকে আমরা ইংরেজিতে হিস্ট্রি শিট বলে থাকি। পাশাপাশি 4-এর পথে আমরা দেখি নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের গতিবিধি রেজিস্টার। আমরা ইতিমধ্যে পড়েছি না 336 প্রবিধানে নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের গতিবিধি রেজিস্টার। নিরীক্ষণ কাকে করা হয় তাদের জন্য আলাদা একটা গতিবিধি রেজিস্টার থাকে। 4-এর ক আমরা দেখতে পাই পার্ট হিসাবে, যা আমরা প্রবিধান সামনে পড়বো 404। সর্বশেষ বিষয় হচ্ছে সূচিপত্র রেজিস্টার। তাহলে আমরা মূলত জানলাম হচ্ছে 5টা, সংযুক্ত হচ্ছে একটি। 391 আমরা দেখতে পেয়েছি গ্রাম্য অপরাধ নোটবুকের পার্ট 5টা। প্রথম পার্ট অপরাধ রেজিস্টার, দ্বিতীয় পার্ট অপরাধ প্রমাণ রেজিস্টার, তৃতীয় পার্ট গ্রামের তথ্য তালিকা, চতুর্থ পার্ট ইতিবৃত্ত রেজিস্টার, যার আরেকটি অংশ হচ্ছে নিরীক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের গতিবিধি রেজিস্টার, আর সর্বশেষ হচ্ছে ইন্ডেক্স, কার্ড ইন্ডেক্স, সূচিপত্র রেজিস্টার। এখন আপনাদের যেহেতু আগামী 2 দিন বন্ধ, এই জন্য কিন্তু একটু বেশি পড়াটা দিচ্ছি আর কি। দয়া করে এই পার্টটা একটু এক্সট্রা হয়ে যাচ্ছে, তথাপি একটু কষ্ট করে নিতে হবে, যেহেতু এই পার্টগুলো আমরা পড়েছি ইতিমধ্যে। তাহলে আমরা 391 দেখলাম বিসিএনবি এর সমগ্র বিষয়ের কথা বলা আছে 391। দেন আমরা দেখবো 393 প্রবিধান। ইতিমধ্যে যে পার্ট গুলো বলেছি অপরাধ রেজিস্টার, অপরাধ প্রমাণ রেজিস্টার, সেগুলো এখন আমরা অংশ হিসাবে যাব। অপরাধ রেজিস্টার, থানা এলাকায় কোনো ব্যক্তি অপরাধ করলে, থানা এলাকার কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে উক্ত অপরাধীর তথ্য, খেয়াল করবেন, উক্ত অপরাধীর তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে অপরাধ রেজিস্টার বলে অবহিত করা হয়। তাহলে যে সকল অপরাধ সংঘটিত হচ্ছে সে অপরাধের বিষয়ে যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হচ্ছে তাকে অপরাধ রেজিস্টার। 393 অপরাধ রেজিস্টার, যে রেজিস্টারে অপরাধ শুধু উল্লেখ করা হয়ে থাকে, লিপিবদ্ধ করা হয়ে থাকে। 393 প্রবিধান। দেন আমরা দেখতে পাই 394 প্রবিধান। প্রথমে পেয়েছি যে ব্যক্তি কোনো অপরাধ করেছেন সে অপরাধটা লিপিবদ্ধ করা হয়। দ্বিতীয়ত আমরা জানবো অপরাধ করার পর তিনি যদি সাজাপ্রাপ্ত হয় তার জন্য আবার আলাদা একটা রেজিস্টার থাকবে, যা আমরা অপরাধ প্রমাণ রেজিস্টার বা সাজাপ্রাপ্ত রেজিস্টার বলে অবহিত করে থাকি। ইংরেজিতে হচ্ছে কনভিকশন রেজিস্টার, দণ্ডপ্রাপ্ত অথবা সাজাপ্রাপ্তদের তালিকা। প্রথমে হচ্ছে অপরাধীদের তালিকা, দ্বিতীয় হচ্ছে দণ্ডপ্রাপ্তদের তালিকা। তাহলে অপরাধীদের তালিকা আমরা দেখতে পেয়েছি 393, আর দণ্ডপ্রাপ্তদের তালিকা আমরা দেখতে পেয়েছি 394। দেন আমরা দেখি গ্রামের তথ্য তালিকা, থানা এলাকার বিভিন্ন অপরাধের তথ্য। থানা এলাকার বিভিন্ন অপরাধের তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে গ্রামের তথ্য তালিকা বলে অবহিত করা হয়। তাহলে আবার একটু খেয়াল করেন, 391 ওভারঅল বিসিএনবি, 393 ক্রাইম রেজিস্টার অপরাধ রেজিস্টার, 394 কনভিকশন সাজাপ্রাপ্ত অপরাধ রেজিস্টার, 394। আর 400 বিধিতে আমরা দেখেছি গ্রামের তথ্য তালিকা, যে ক্ষেত্রে একটা গ্রামের মধ্যে কি প্রকার অপরাধ, সকল প্রকার অপরাধের তথ্য এই রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়ে থাকে 400 প্রবিধান মোতাবেক। দেন আমরা দেখি 401 প্রবিধানে অপরাধীদের তথ্য তালিকা, থানা এলাকায় দাগী পেশাদার অভ্যাসগত অপরাধীদের তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। তাহলে 400 প্রবিধানে আমরা জেনেছি অপরাধের তথ্য লিপিবদ্ধ করবেন, আর 401 হচ্ছে দাগী অপরাধীদের তথ্য লিপিবদ্ধ করবেন 401, যা আমরা হিস্ট্রি শিট বলে অভিহিত করে থাকি অংশ 4। দেন 404-এ আমরা দেখতে পাবো নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের গতিবিধি রেজিস্টার, যাদেরকে নিরীক্ষণের আওতায় রাখা হয় আন্ডার সার্ভিলেন্স, তাদেরকেও আমরা গতিবিধি পরীক্ষা করার জন্য তাদের নাম লিপিবদ্ধ করে থাকে থানায় 404 প্রবিধান মোতাবেক। দেন সর্বশেষ বিষয় হচ্ছে সূচিপত্র। আপনি একটা রেজিস্টার শুরু করার পূর্বে আগে সূচিপত্র থাকে, অপরাধ কোন দিকে, অপরাধী কোন দিকে, সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা কোন দিকে। তাহলে আমরা দেখতে পাবো 405-এ হচ্ছে সূচিপত্র রেজিস্টার। আপনি সূচি দেখে ইজিলি অপরাধ কোথায়, অপরাধী কোথায়, দণ্ডপ্রাপ্ত কোথায় সেগুলো নির্ধারণ করতে পারবেন। আইনের পরিভাষায় তাকে সূচিপত্র রেজিস্টার বলে
অবহিত করা হয়। ইন্ডেক্স, কার্ড ইন্ডেক্স। তাহলে আমরা পেয়েছি, প্রথমে আমরা দেখতে পাই, প্রথমে আমরা দেখলাম বিসিএনবি ওভারঅল সমগ্র বিষয় বলা আছে 391, যা আপডেট ভার্সন। যার আপডেট ভার্সন কি আমরা পড়েছি? সিডিএমএস, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। অপরাধের যে চালিকা শক্তি কিভাবে আমরা ম্যানেজ করি সে বিষয়ে আলাদা একটা সফটওয়্যার প্রণয়ন করা হয়েছে, যা আমরা থানায় ব্যবহৃত হয়। তাহলে বিসিএনবি হচ্ছে 391। যদি আপনাদের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম আসে সেক্ষেত্রে আপনারা 391 দিতে পারেন, তবে লিখে দিবেন যে বিসিএনবি এর ডিজিটালাইজড ভার্সন বা আপডেট ভার্সন। তাহলে আমরা দেখতে পাবো 300, প্রথমে জানলাম 391 বিসিএনবি, দেন আমরা জানলাম এর পার্ট, প্রথম পার্ট অপরাধ রেজিস্টার। থানা এলাকায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে অপরাধীর তথ্য যে রেজিস্টার লিপিবদ্ধ করা হয় তাকে আমরা দেখতে পাই অপরাধ রেজিস্টার 393। এই অপরাধ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, সাজাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে তাদের জন্য আলাদা রেজিস্টার সংরক্ষিত হবে, সাজাপ্রাপ্ত রেজিস্টার বা অপরাধ প্রমাণ রেজিস্টার 394। দেন আমরা দেখলাম 400 প্রবিধান। খেয়াল করবেন সবাই, 400 প্রবিধান। 400 প্রবিধান আমরা দেখতে পাই গ্রামের তথ্য তালিকা। গ্রামের তথ্য তালিকা, গ্রামের তথ্য তালিকার বিষয় কোথায় বলা আছে? 400 প্রবিধানে বলা আছে কোন থানা এলাকায় বিভিন্ন অপরাধের তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে গ্রামের তথ্য তালিকা বলে অবহিত করা হয়। দেন আমরা 401-এ আমরা জেনেছি চতুর্থ পার্ট অপরাধীদের তথ্য তালিকা বা ইতিবৃত্ত। থানা এলাকার সকল গ্রিভিয়াস যে অপরাধী থাকে, দাগি, পেশাদার, অভ্যাসগত অপরাধী, তাদের তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে হিস্ট্রি শিট বা ইতিবৃত্ত বলা হয়ে থাকে। 404-এ আমরা দেখতে পাই তদন্ত শীট বা নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের তালিকা। যাদেরকে সার্ভিলেন্সে রাখা হয় তাদের তালিকা থানায় থাকে এবং তাদেরকে গতিবিধি পরীক্ষা করার জন্য যে রেজিস্টার সংরক্ষণ করা হয়ে থাকে আমরা দেখতে পাই 404 প্রবিধান মোতাবেক, যা আমরা চতুর্থ এর আরেকটা পার্ট হিসেবে গণ্য করে থাকি। আর পঞ্চম পার্ট হচ্ছে সূচিপত্র। ওভারঅল বিষয়টা থাকবে সূচি অনুযায়ী, কোথায় গ্রামের অপরাধ সংঘটিত হয়, অপরাধী কে কে, সন্দেহভাজন কে কে, সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ তথ্যচিত্র থাকে আমরা দেখতে পাই 405 প্রবিধান মোতাবেক। তাহলে যদি আমরা একটু সহজ করে জানি, ইতিমধ্যে আমরা জেনেছি 385, আবার একটু খেয়াল করেন, পিছনে যাবেন, 385 শর্তাধীনে মুক্তিপ্রাপ্তদের তালিকা। 386-তে আমরা জেনেছি রাজসাক্ষী। 389-তে জেনেছি তদন্ত স্লিপ, ইনকোয়ারি স্লিপ। 390-তে জেনেছি অপরাধ ম্যাপ। অপরাধ ম্যাপ, অপরাধ ম্যাপের মধ্যে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা? 1 ইঞ্চি সমান কত মাইল হবে? 1 মাইল হবে। দেন আমরা দেখি 391 জানলাম ভিলেজ ক্রাইম নোটবুক, বিসিএনবি। বিসিএনবির পার্ট কয়টা? 5টা। প্রথমে আমরা দেখতে পাবো প্রথম পার্ট অপরাধ রেজিস্টার 393, অপরাধীদের তালিকা লিপিবদ্ধ থাকে। 394 সাজাপ্রাপ্ত অপরাধীদের তালিকা উল্লেখ থাকে। দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্টে আমরা দেখতে পাই গ্রামের তথ্য তালিকা। যে সকল অপরাধ সংঘটিত হয় কোন গ্রামে সে সকল অপরাধের বিষয়ে যে রেজিস্টার লিপিবদ্ধ করা হয় তাকে গ্রামের তথ্য তালিকা বলে অবহিত করা হয় 400 প্রবিধান মোতাবেক। দেন আমরা 401-এ আমরা দেখতে পাই ঘৃণ্য অপরাধী, গ্রিভিয়াস অপরাধী। প্রথমে জানলাম শুধু অপরাধীদের তালিকা 400 ধারায়, 400 প্রবিধানে। আর 401-এ আমরা জেনেছি ঘৃণ্য অপরাধী, যারা দাগী অপরাধী, চুর, ডাকাত, গৃহভঙ্গকারী, তাদের তালিকা আমরা দেখতে পাবো 401 প্রবিধান মোতাবেক সংরক্ষণ করা হয়। আর 404-এ আমরা দেখতে পাই অপরাধীদের যাদেরকে নিরীক্ষণে রাখা হয়েছে, নিরীক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের গতিবিধি রেজিস্টার 404। আর সর্বশেষ বিষয় 405-এ আমরা জেনেছি সূচিপত্র রেজিস্টার। থানার অধীনস্থ সকল গ্রামের অপরাধী, সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা সূচি আকারে লিপিবদ্ধ করা হয়ে থাকে যে রেজিস্টারে, তাকে সূচিপত্র রেজিস্টার বলে অবহিত করা হয়, যা আমরা 405 প্রবিধান পর্যালোচনায় জেনেছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। দয়া করে কষ্ট হলেও অবশ্যই লিখে দিয়ে তারপর ঘুমাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।